রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। আমাদের রাজ্যে যে সমস্ত ফলের চাষ হয় তার মধ্যে একটি হলো স্ট্রবেরি। শীতকালে এই ফলটি রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে চাষ করা হচ্ছে। এই ফলটির চাষ আরও বেশি এলাকা জুড়ে করার জন্য চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁর কৃষক তপন বিশ্বাস 3 বছর ধরে স্ট্রবেরির চাষ করেছেন। তিনি এই ফলটি চাষে তার অভিজ্ঞতার কথা বললেন আমাদের। আমি এই 3 বছর এই স্ট্রবেরিটা চাষ করছি। প্রথম যখন শুরু করেছিলাম মাত্র 200 চারা দিয়ে শুরু করেছিলাম, এইখানেই লাগিয়েছিলাম। সে বছর আমি বেশ লাভবান হয়েছিলাম। প্রায় 200 চারাই আমার প্রায় 5-7 হাজার টাকা লাভ হয়েছিল। আর গত বছর অন্য জমি লিজ নিয়ে প্রায় 3,500 চারা লাগিয়েছিলাম। প্রায় সবটাই মাটিতে আর অল্প কিছু টবে ছিল। গত বছর আমি প্রায় 70-80 হাজার টাকার মতো ফল বিক্রি করেছি। তাতে আমার খরচের থেকে দ্বিগুণ লাভ হয়েছিল এবং প্রচুর লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল চারার জন্য। নিজের চারা এবছর আমি 700-800 মতো লাগিয়েছি, আর কিছুটা চারা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তো এবছর একটু আমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি ফল এসেছে এবং ফলের সাইজগুলো খুবই ভালো এবং ফলগুলো টেকসইও খুবই ভালো। ফলগুলো বেশ মোটা মোটা আর ধরনও বেশ ভালো। আশা করছি অন্যান্য বছরের থেকে এবছর বেশ লাভ করতে পারবো। আমি মালচিং পেপারে প্রায় 700 লাগিয়েছি। মালচিং পেপারের সুবিধা কি, নিচে থেকে ঘাসটা হয় না। আর টবে করেছি 800। আর মালচিং পেপারে কী হয়, রোদটা রিফ্লেক্ট হয়ে যায়, এতে গাছের খুবই উপকার হয়। তারপরে খোল সার তেল দিতেও সুবিধা হয়। আর গাছের গ্রোথ দুটোরই প্রায় সমান, কিন্তু মালচিং পেপারে জলটা দিতে আরও বেশি সুবিধে। ওটা আপনার সেচ প্রণালীতেও দেওয়া যায়। আর টবে জলটা একটু ঘন ঘন দিতে হয়। কোকোপিটে চাষ হয়, কোকোপিট জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তাই মালচিং পেপারই বেশি ভালো। আচার উপরে করেছি মেনলি জায়গার অভাবে। ফল ডিসেম্বরের প্রায় 20 তারিখ থেকে এবার উঠেছে। 500 গ্রাম কি 250 গ্রাম করে হতো, কিন্তু আজকে জানুয়ারির প্রথম থেকে প্রতিদিনই 1 কেজি 1.5 কেজি করে ফল উঠছে এবং এই ফলের দামটাও এবার এখন ভালো, মোটামুটি 250 টাকা করে 220। কিন্তু কলকাতার বাজারটা আরও ভালো। কলকাতায় এখন 300 টাকা করে কেজি দিচ্ছে এবং সেখানে কোনো প্যাকেট ছাড়াই, প্যাকেট বাদেই 300 টাকা কলকাতায়। টবের ব্যাসার্ধ হচ্ছে 8 ইঞ্চি, আর এখানে 2 থেকে 3 কেজি মতো কোকোপিট লাগে। হয়তো 250 গ্রাম মাটি ওর সাথে মিশাতে হয়, আর কিছু জৈব সার একদম লাস্ট শেষে দিতে হয়। যখন চারাটা লাগানো হয় তখনই কম্পোস্ট সার অল্প, ওই 100 গ্রাম 150 গ্রাম মতো কম্পোস্ট সার দিয়ে চারাটা লাগানো হয়। চারা লাগানোর সাথে সাথেই ছত্রাকনাশক ব্যাবিস্টিন দিতে হয়। তারপরে মোটামুটি 7-8 দিন পর থেকে স্বাভাবিক ছত্রাকনাশক, তারপরে খোল সুজলা এগুলো প্রয়োগ করা হয়। মোটামুটি লাগানোর 1 মাস পর থেকে ফুল ফল চলে আসে। পুজোর পরপরই, মানে নভেম্বর মাসের দিকেরই এগুলো, নভেম্বরের প্রথমেই একেবারে লাগানো। এই জন্যই আমি ডিসেম্বরের শেষের দিক থেকেই ফলটা পাচ্ছি। এটা ফাল্গুন মাসের 15 অবধি ভালো ফল পাবো। তারপরে পয়লা বৈশাখেও গত বছর আমি ফল তুলেছিলাম, কিন্তু তখন কম হয়ে যাবে। হয়তো এখন যদি ডেলি 5 কেজি পাই, তখন হয়তো 1 কেজি 500, কিন্তু তারপরে তো আর গাছটা বাঁচে না। মোটামুটি চৈত মাসের 15 তারিখ অবধি ভালোভাবে পাবো। 1500 চারা যদি আমি বাঁচিয়ে রাখতে পারি জুন জুলাই অবধি, তাহলে 1500 চারার থেকে আমার মিনিমাম 6000 চারা হবে। সেই 6000 চারা বিক্রি করলে মার্কেটে তো অনেকই দাম, 15-20 টাকা করে হলেও অনেক টাকা। ওই 6000 চারা থেকে আবার আমার যখনই নভেম্বর ডিসেম্বর আসবে তখন কিন্তু আবার চারা দেবে। সুতরাং বাঁচিয়ে রাখতে পারলে 2 বার চারা হয়। একটা গাছ থেকে আপনি 10টা চারা পেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, পুরনো গাছে ফল বেশি হয় এবং তার ফলের সাইজটা খুবই ভালো হয়। তাতে একটা গাছে 20-22টা করে ফল হয়েছে এবং সে ফলের ওয়েটও প্রায় 50 গ্রাম 60 গ্রাম করে। যেহেতু আমার সরঞ্জামগুলো তো 2-3 বছর ধরেই আছে, আমার এই টব এবছর কিনতে হয়নি। একটা টব 4-5 বছর চলে যায়। তা নতুন করে যদি ধরতে হয় তাহলে একটা টবে চাষ করতে গেলে আপনার চারা টারা দিয়ে এই 60 টাকা মতো একদম নতুন অবস্থায়। কিন্তু একটা গাছে 1 কেজি ফল তো হয়ই, তাই 1 কেজি ফলের দাম প্রথম দিকে তুলতে পারলে 250-300 টাকা। সুতরাং সেক্ষেত্রে ডবল লাভ হয়। তারপরে সেই চারা গাছটাকে বাঁচিয়ে রাখলে পরের বছর কিন্তু তার কোনো খরচ নেই। শুধুমাত্র মাঝে মাঝে সে ছত্রাকনাশক, খোল এবং অন্যান্য ওষুধ স্প্রে করবে।
আমার তো সবই জৈব সার, এই রাসায়নিক সারের দিয়ে এ চাষ হয় না বললেই চলে। ওই কিছু ছত্রাকনাশক আর পোকা মারার ওষুধই লাগে, বাকিটা কিন্তু সবই জৈব। এই গাছের রোগ পোকা বলতে ছত্রাকটাতে খুবই লাগে, আর লাল মাকড় লাগে। লাল মাকড় বছরে হয়তো একবার দুবার লাগে, সেই জন্য খুবই আমরা কেয়ার রাখি। আর ছত্রাকনাশকটা আমরা নিয়মিতভাবে স্প্রে করি যাতে ছত্রাক ওতে নাম মোটেই না লাগতে পারে। আর লাল মাকড় তার জন্য আমরা ডন নাম্বার 1 এবং আরও যে সমস্ত ওষুধগুলো আছে সেই সমস্ত ওষুধগুলোই প্রয়োগ করি। স্ট্রবেরি গাছের একটা ধর্ম কি, যে যদি বেঁচে থাকে তাই ফল দেয়, যে ফল পেতে কোনো অসুবিধা নেই, যে গাছ হইলো অথচ ফল হলো না, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না। গত বছর অন্নদাতাতে দেখার পরে সরকারি স্তর থেকে প্রচুর লোক আমার খেতে এসেছিলেন, তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এই ব্যাপারে আমি সরকারি যারা আধিকারিক আছে তাদের অবশ্যই ধন্যবাদ জানাই। অন্নদাতা অনুষ্ঠানে দেখানোর পরে কলকাতা এবং অন্যান্য জেলা থেকেও আমার কাছে মানুষজন এসছেন, তারা আমার কাছ থেকে চারাও চেয়েছিলেন। বিভিন্ন ঋতু পরিবর্তনের ধকল প্রাণীদেহে দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা মুরগি পালন করেন তারা বিভিন্ন ঋতুতে ঠান্ডা বা গরমের তীব্রতায় সমস্যায় পড়েন। এখন শীতকাল, এই সময় মুরগির যত্ন ঠিকমতো না নিলে পাখি মারাও যায়, আর পাখি মারা যাওয়া মানেই খামারের ক্ষতি। তাই এই প্রতিকূল পরিবেশে মুরগির এবং খামারের পরিচর্যা কেমন হওয়া উচিত সে সম্পর্কেই জানাচ্ছেন কৃষ্ণনগর রাষ্ট্রীয় পোল্ট্রি খামারের প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার শারিকুল ইসলাম। মুরগি পালনের ক্ষেত্রে বিশেষ করে যারা ডিম পাড়া মুরগি পালন করেন, ব্রয়লার এবং লেয়ার, তাদের ক্ষেত্রে এই শীতকালে একটু বেশি সচেতনতা অবলম্বন করা দরকার। এই কারণেই যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই সময়ে অতিরিক্ত ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এবং হিউজ মর্টালিটিও হয়ে যায়। সেই কারণে প্রথমে যেটা দরকার, যে বাচ্চা বয়সে ব্রুডারকে ভালোভাবে ম্যানেজমেন্ট করা, অর্থাৎ যে ঘরে বাচ্চাগুলোকে রাখতে হবে সেই ঘরে ব্রুডার হাউস যেটাকে আমরা বলি, সেই ব্রুডার হাউসটাকে ইয়ার টাইট করতে হবে, অর্থাৎ কোনো বাতাস যাতে ঠিকমতো সেখানে ঢুকতে না পারে। বিশেষ করে রাতের বেলায় সেদিকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। যে লিটার যেটা ম্যানেজমেন্ট করা হয়, লিটার যেটা রাখা হয়, অর্থাৎ বিছানা করে রাখা হয় লিটার, সেক্ষেত্রে একটু মোটা করে, অর্থাৎ পুরু করে দিতে হবে, এবং যাতে সেটা একটু ঠান্ডাটা কম লাগে। এবং আলোর ম্যানেজমেন্টটা খুব বেশি করে করতে হবে। অর্থাৎ এমনি নর্মালি আমরা দেখি যে অন্যান্য সময় যে ক্ষেত্রে আমরা পাখি পিছু, অর্থাৎ 100 পাখি পিছু আমরা 200 ওয়াটের একটা বাল্ব জ্বালালেই হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের তার 3 থেকে 4 গুণ কিন্তু লাইটটা বাড়ানো দরকার। এবং রুম হিটার প্রয়োজনে দেওয়া দরকার আছে, গ্যাস বুডার ব্যবহার করা আছে, ক্যানোপি লাইট ব্যবহার করা দরকার আছে, হোল্ডার সহ ব্যবহার করা দরকার আছে। লাইট ম্যানেজমেন্টটা, অর্থাৎ তাপ ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। খাবার এই সময় একটু বেশি দেওয়া দরকার আছে শীতকালে, কারণ শরীরটা একটু হিট রাখার দরকার আছে। এই সময় জলটা যেটা দেবে সেই জলের মধ্যে অনেক ক্ষেত্রে এমনি নর্মাল জল দেওয়াই ভালো আছে। যদি মনে হয় কোনো রকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা দরকার আছে বা ওষুধ প্রয়োগ করা আছে, ডাক্তারবাবু পরামর্শ নিয়ে আপনারা প্রয়োগ করবেন। এবং লিটারটা ঠিকমতো টার্নিং করাতে হবে। দিনের যে রোদ, সেই রোদটা যদি পারা যায় একটু জানালাগুলো খুলে দিয়ে কিছুটা রোদটা সেখানে প্রয়োগ করতে হবে। এবং পরিমিত খাবার দিতে হবে, খাবারটা একটু বেশি করে খাবার দিতে হবে শীতকালের ক্ষেত্রে। জলটাকে একটু শোধন করে জলটা খাওয়ানো দরকার আছে। এবং এই সময় রাতে নিয়মিত নজরদারি রাখতে হবে যাতে সেখানে পাখিরা জড়ো হয়ে যাচ্ছে কিনা। যদি জড়ো হয়ে যায় সেক্ষেত্রে মনে হবে যে সেখানে টেম্পারেচার কমে যাচ্ছে, তাহলে টেম্পারেচার কমে গেলে তাপমাত্রাটা বাড়াতে হবে। তাহলে তাপমাত্রা বাড়িয়ে আমাদের সেই ঘরটাকে সাম্যতা বজায় রাখতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবং খাবার, জল যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমাকে সেভাবে এগোতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর তবে বড় মুরগির ক্ষেত্রে, ডিম পাড়া মুরগির ক্ষেত্রেও যাতে ঘরে লাইটের ম্যানেজমেন্টটা করা যায়, লিটারটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। গ্রোয়ার হাউস যারা বাড়ন্ত মুরগি থাকে সেখানেই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমাদের ভ্যাকসিন যে শিডিউল, সেই ভ্যাকসিন শিডিউল নর্মালি সারা বছর ধরে যে ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করা হয়, সেই ভ্যাকসিন শিডিউলটা আমাদের এখানে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী রানীক্ষেত থেকে আরম্ভ করে ফাউল কলেরা, আইবিডি, গাম্বরো, এই ভ্যাকসিনগুলো আমাদের করতে হবে। এবং লিভার টনিক খাওয়াতে হবে, কৃমির ওষুধ খাওয়ানোর দরকার আছে। এবং খাবারের সঙ্গে আমার প্রয়োজনে মাল্টিভিটামিন, কিছু সময় মানে মিনারেল মিক্সচার, কিছু পাউডার এখানে মিক্স করে দিতে হবে। এবং জলটাকে শোধন করে খাওয়াতে হবে। এবং সর্বোপরি
যে ডিমের প্রোডাকশান যাতে ঠিকমতো থাকে সেই জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকমতো প্রয়োগ করতে হবে এবং অন্যান্য বিষয়টা নজর রাখতে হবে যাতে শরীর স্বাস্থ্য বজায় রাখে। ডাক্তারবাবু পরামর্শ নিয়ে যদি আমরা মেনে চলি তাহলে দেখা যাবে সরকারি খামার হোক আর প্রাইভেট খামার হোক বা যে কোনো খামারই হোক, তাতে আমরা মুরগির যদি শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে, তার যদি ঠান্ডা ঠিকমতো না লাগে, তার যদি অন্যান্য কোনো রকম বিপর্যয় না ঘটে, অন্যান্য কোনো রকম স্বাস্থ্যের অবনতি না ঘটে, তাহলে দেখা যাবে প্রোডাকশন আশানুরূপ হবে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন রাজীব দে। এক জমিতেই মোজাইক রোগের উপদ্রব দেখা দিয়েছে। এই রোগটি ভাইরাস ঘটিত। জাপ পোকা নামক শোষক পোকা রোগটি ছড়ায়। রোগাক্রান্ত পেঁপে গাছের ডগার দিকের পাতাগুলো হলদে হয় এবং হলদে ও সবুজের মোজাইক করা বলে মনে হয়। এই গাছের ডগার পাতাগুলো সোজা হয়ে থাকে। এই রোগে আক্রান্ত গাছের বাড়বৃদ্ধি হয় না এবং গাছে ফল ধরে না। ফল ধরলেও তা ছোট আকারের হয়। এছাড়াও পাতাগুলো কুঁকড়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো হঠাৎ করে সরু হয়ে যায়। অবশেষে রোগাক্রান্ত গাছটি মারা যায়। এই রোগের নিয়ন্ত্রণে একেবারে প্রথম থেকেই ব্যবস্থা নিতে হবে। পেঁপের মোজাইক সহনশীল জাত যেমন পুষা ম্যাজিস্ট্রি চাষ করলে এই রোগের উপদ্রব কিছুটা কম হয়। অনেক সময় বীজ থেকে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে লাগালে এই রোগের প্রবণতা অনেকটা কমানো যায়। চারা লাগানোর আগে ইমিডাক্লোপ্রিড 1 গ্রাম প্রতি 5 লিটার জলে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এবং সেই দ্রবণে ডুবিয়ে চারা মূল জমিতে লাগানো যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সুষম মাত্রায় উদ্ভিদ খাদ্যের যোগান দিতে হবে। অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা চলবে না। জমি পরিদর্শন করে দেখতে হবে এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সেক্ষেত্রে রোগাক্রান্ত গাছ তুলে দূরে মাটিতে পুঁতে দিতে হবে। যেহেতু রোগটি জাপ পোকা ছড়ায়, তাই জাপ পোকার নিয়ন্ত্রণে জমিতে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া 10,000 ppm এর নিমজাত কৃষি বিষ 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাওয়া যায়। রাসায়নিক উপায়ে জাপ পোকার নিয়ন্ত্রণে ডাইমিথয়েট 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করার 2 সপ্তাহ পরে ওই জমি থেকে ফসল তোলা উচিত। শীতকালে উৎপাদিত ফুলগুলোর মধ্যে অন্যতম অ্যাস্টার। এই ফুলটির চাষও বেশ সহজ। আজ আমরা যাব নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু ভূষণদের অ্যাস্টার ফুলের জমিতে। তিনি অন্যান্য ফুল চাষের পাশাপাশি 1 বিঘা জমিতে অ্যাস্টারের চাষও করছেন। এই ফুল চাষে তিনি কি পরিচর্যা করে চলেছেন সেই বিষয়ে তার অভিজ্ঞতা জানালেন। আমি বিভিন্ন রকম ফুল এবং সবজির চাষ করি। আমার পলি হাউসও আছে এবং ওপেন ফিল্ডে বিভিন্ন রকম ফুলের চাষ করি। তার মধ্যে আমি অ্যাস্টারও প্রতি বছরই করি। এটা একটা মূলত সিজন ফ্লাওয়ার। আর এই সিজন ফ্লাওয়ার একটু দেখে শুনে করতে হয়, অর্থাৎ যেটা আমাদের মূল লক্ষ্য থাকে অঘ্রাণ মাসের বিয়ের লগ্ন, ওটাকে প্রথম লগ্ন ধরতে পারলে খুবই ভালো হয়। এছাড়াও মাঘ মাস ফাল্গুন মাসেও লগনগুলো আছে, এদিকে লক্ষ্য রেখে আমাদের চাষটা শুরু করতে হয়। এই অ্যাস্টার চাষ শুরু করতে গেলে প্রথমেই আগে বীজতলা তৈরি করতে হবে। এই বীজতলাটা তৈরি করার জন্য 3 ফুট চওড়া এবং জমি অনুসারে দৈর্ঘ্য করে বেড তৈরি করতে হবে। স্বাভাবিক মাটির চেয়ে 6 ইঞ্চি বেডটা উঁচু রাখতে হবে এবং এই যে ত্রিপল, হালকা ত্রিপল দিয়ে এটাকে ঢাকার ব্যবস্থা করতে হবে। তা না হলে বৃষ্টি হলে এই চারা নষ্ট হয়ে যেতে পারে। অঘ্রাণ মাসে যদি আমরা বিয়ের লগনও ধরতে চাই তাহলে আমাদের বীজ চারাইতে হবে আষাঢ় মাসের শেষ থেকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে। এবং যখন চারার বয়স ঠিক 30 থেকে 40 দিনের মধ্যে আসবে তখন আমাদের চারাটা মূল জমিতে নিয়ে যেতে হবে। বীজতলায় গুড়া পচা রোগটা বেশি লাগে। এই জন্যে আমি বীজতলাটা তৈরি করার আগে অনেক আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। কিছু গোবর সার দিয়ে আর টাইকোডামা ভিরিডি দিয়ে পাতলা ত্রিপল দিয়ে অন্তত 10 থেকে 15 দিন ঢেকে রাখবে। ঢেকে রাখার পরে সেই ত্রিপলটা ফেলে দিয়ে আবার রোদে মাটিটা শুকিয়ে নিয়ে বীজতলাটা তৈরি করলে এই পচা রোগটা কিন্তু সহজে আসবে না। এবার এই মূল জমি একটু বেলে দোআঁশ মাটি হলে ভালো হয় এবং
আশেপাশের জমির চেয়ে একটু উঁচু হতে হবে যাতে জল না জমে। প্রথমেই মাটি তৈরির সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে গোবর সার, সর্ষের খোল, নিম খোল এবং বিঘায় 20 কেজি ফসফেট, 10 কেজি পটাশ দিলেই যথেষ্ট, অথবা যদি পটাশ ফসফেট না থাকে বিঘায় 15 থেকে 20 কেজি 10-26-26 এই দিয়ে মাটিটা তৈরি করতে হবে। 5 থেকে 6 ঘা চাষ দিতে হবে, দিয়ে তারপরে বেড তৈরি করতে হবে। বেডটা 3 ফুট অন্তর যদি টানা যায় তাহলে বেডটা সুন্দর বেড তৈরি হয়ে যাবে। এই বেডে ডবল লাইনে স্টার ফুলটা লাগানো হয়। স্টারটা লাগানো হয় 8 থেকে 10 ইঞ্চি দূরত্বে। চারা থেকে চারার দূরত্ব থাকবে 8 থেকে 10 ইঞ্চি। এইভাবে চারা লাগালে প্রায় বিঘায় 9 থেকে 10 হাজার চারা ধরে। স্টার ফুল এই যে বিভিন্ন কালারের হয়, 5-6টা কালারের হয়। একটা গাছ থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফুল 10 থেকে 12টা নেওয়া যায়। স্টার চাষ করতে গেলে কিছু কিছু সমস্যা হয়, রোগ এবং পোকামাকড়ের সমস্যা হয়, এবং যদিও আসে বিভিন্ন রকম পচার ওষুধ আছে, ক্যাপটাপ এবং হেক্সোকোনাজল, এবং এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশকের সংমিশ্রণ দিলে ভালো ফল পাওয়া যায়। মূল জমিতেও চারা লাগানোর পরে কিছু সাদামাছিরও সমস্যা থাকে। এই সাদামাছির জন্য বাজারে বিভিন্ন রকমের এখন ওষুধের শেষ নেই, নিয়মিত ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। স্টার চাষে আরেকটা রোগ লাগে, সেটা হচ্ছে পাতা লাল হয়ে যায়। এই জন্য মেটালাক্সিল ম্যানকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, এবং মাঝে মধ্যে নিম তেল অবশ্যই দিতে হবে। এর শিকড় আপনি যতই সার দেন, এর শিকড় সবসময় উপরে থাকে, নিচের খাবার নিতে পারে না। এই জন্য মনে রাখতে হবে চাপানে সারের উপর খুব জোর দিতে হবে। চাপান সারের সঙ্গে তখন একটু নাইট্রোজেন বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবং এখন যে সমস্ত যে ওয়াটার সলিবল ফার্টিলাইজার পাওয়া যায়, অর্থাৎ 19-19, 14-44 মাল্টিকে নামে বিক্রি হচ্ছে, অন্তত 10 দিন অন্তর দিতে হবে ফুল আসার আগ পর্যন্ত, এবং বোরনের দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে পরিচর্যা করলে ফুলের কোয়ালিটি ভালো পাওয়া যায়। ফুলের যে স্টিক, এই স্টিকটা যত বড় হবে বাজারে চাহিদা তত বেশি। এই জন্য হিউমিক অ্যাসিডের উপর একটু জোর দিতে হবে। এটা ফুল আসার আগে থেকে স্প্রে করতে হবে, এবং ফুল আসার পরেও স্প্রে করা যায়, 15 দিন অন্তর এটা স্প্রে করা যায়। এইভাবে করলে ফুলের কোয়ালিটি এবং গুণগত মান ভালো থাকে। অঘ্রাণ মাসের প্রথম দিকে বা অঘ্রাণ মাসে যে সমস্ত বিয়ের লগন, তখন 4 টাকা, 5 টাকা, 6 টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয়েছে। অ্যাভারেজ লোয়েস্ট বাজার যদি 1 টাকাও পাই, তাহলে 80,000 ফুল হবে, 80,000 টাকা বিক্রি হবে। খরচ 20 থেকে 25,000 টাকার মধ্যে যথেষ্ট। যদি কারো চারা বাড়িতে তৈরি করা থাকে, চারা কিনতে গেলে সেখানে অসুবিধা। এগুলো আমি যেমন চারা বাড়িতেই বীজ বাড়িতে তৈরি করি এবং বীজ ফেলি, ওখানে কিন্তু একটা বড় সেভ। তাহলে এই সিজনাল ফুলে আপনার 50 থেকে 60,000 টাকা লাভ করা সম্ভব। এটা হচ্ছে সবচাইতে ন্যূনতম, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।